কলকাতার মানুষ, আমি জানি কলকাতার পুজোর সঙ্গে তাদের একটা অন্য রকমের অ্যাটাচমেন্ট। কলকাতার পুজো ছেড়ে আমাদের খুব একটা আসতে ইচ্ছে করে না, কিন্তু এই কলকাতার ইট কাঠ জঙ্গল আলোর মালা বন্ধু বান্ধব সব ছেড়ে যদি একটু কোনোদিনও সময় করা যায়, তাহলে কলকাতার খুব কাছে এই শেওড়াফুলি, এখানকার সাবেকি বাড়ির পুজো দেখতে কিন্তু সময় করে আসাই যায়। যেমন আমরা আজকে এসেছি, আজকে আকাশের মুখ ভার, দেখে শরৎকাল একটুও মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে ভরা শ্রাবণ। শরতের মাঝে এই অকাল শ্রাবণের বোধনের দিনে আমরা কলকাতা ছাড়িয়ে এসেছি শেওড়াফুলির বিখ্যাত একটি সাবেকি বাড়ির পুজো দেখতে। এই পুজোর বয়স প্রায় 300 ছুঁই ছুঁই। গাণিতিক সংখ্যায় বলতে গেলে এই বাড়ির পুজোর বয়স 280 বছর। কেমন সেই পুজো? এই পুজোর সঙ্গে কি কোনো মিথ জড়িত আছে? এই শিউলি ফুলের গন্ধ নিয়ে আমরা এখন প্রবেশ করব শেওড়াফুলির সাবেকি পুজোতে। এই বাড়ির পুজোর বয়স কিন্তু মনে রাখবেন 50 নয়, 100 নয়, 280 বছর। আসুন। সাবেকি বাড়ির পুজো মানে সাবেকি বাড়ি, আর সাবেকি বাড়ি মানে সাবেকি বৈঠকখানা। বাড়ির অনেক সদস্য এই সাবেকি বৈঠকখানায় রয়েছে এবং এই বৈঠকখানার চতুর্দিকে ছড়িয়ে আছে স্মৃতি, ইতিহাস, মিথ, পুরাণ এবং ধর্ম। আমি তো নিজে অত ইতিহাস জানি না, কাজে এই ঘরের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ, আমি তাকে একটু ডেকে নেব আমাদের সাথে কথা বলার জন্য। আচ্ছা, আমার মনে হয় দর্শকদের একটা মনে প্রশ্ন জাগবে, সেটা হলো যে এটা শুরু করেছিলেন মনোহর রায়, কিন্তু যাকে আমি ডেকে দিলাম, আপনি চলে আসুন। হ্যাঁ, যাকে আমি ডাকলাম তিনি হলেন আশিস ঘোষ। এর রহস্যটা কি? মানে রায় যিনি শুরু করলেন তিনি রায়, আপনারা কেন ঘোষ? রাজা মনোহর রায় এই মা সর্বমঙ্গলাকে প্রতিষ্ঠিত করেছিলেন। রাজা মনোহর রায়ের পঞ্চম পুরুষ বলা যায় রাজা যোগীন্দ্রচন্দ্র এবং পূর্ণচন্দ্র। রাজা যোগীন্দ্রচন্দ্র এবং পূর্ণচন্দ্র দুটো তরফ, এবং তার পুত্র রাজা গিরীন্দ্রচন্দ্র, তার কোনো পুত্র সন্তান ছিল না, তার একমাত্র কন্যা ছিলেন। সেই কন্যা বিবাহ সূত্রে এটা ঘোষ হয়। এই বড় তরফ এখন ঘোষ এবং ছোট তরফ রায় আছে। শেওড়াফুলি সাবেকি বাড়ির পুজো আমরা চলে এসেছি ঠাকুর দালানে। আমাদের এই যে পেছন দিকে দেখতে পাচ্ছেন মন্দির, এখানে অষ্টধাতুর মূর্তি, এবং এই পুজোর বিশেষত্ব হলো এই সর্বমঙ্গলার যে অষ্টধাতুর মূর্তি রয়েছে সেটাকে কিন্তু বিসর্জন দেওয়া হয় না। এর প্রতিদিন ভোগ হয় এবং পুজোর সময় বিশেষভাবে মা দুর্গার আরাধনা করা হয়। আর আমার সঙ্গে রয়েছেন এই বাড়ির মহিলা সদস্যরা। একটি কোণ থেকে উকি মারছে, অবশ্য তিনি মহিলা নন। আর যেটা আমার খুব ভাল লাগছে এটা ভেবে যে আমার সঙ্গে এই বাড়ির এই বংশের 3 প্রজন্মের মহিলারা দাঁড়িয়ে আছে, এবং ব্যাপারটা মানে খুব থ্রিলিং, আমার ভীষণ মানে গায়ে কাঁটা দিচ্ছে। খুব একটা তো সুযোগ হয় না এরকম একটা 3 প্রজন্ম মহিলাদের সঙ্গে একসাথে আড্ডা মারার। সাবেকি বাড়ির পুজোর যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো সাবেকি খাওয়া দাওয়া। আমি জানি আমাদের প্রত্যেকের পাড়াতেই এখন মানে বেশ কমিউনিটি লাঞ্চ, কমিউনিটি ডিনার সবই হয় পুজোর সময়, কিন্তু বাড়ির পুজোর খাওয়া দাওয়া এটা তো একটা অন্যরকম ব্যাপার, তাই না? আমি শুনেছি যে এই বাড়িতে বোধন থেকে একটা খাওয়া দাওয়ার রীতির প্রচলন আছে। আমি আপনার কাছে যাব, একটু যদি বলেন যে বোধনে কি খাওয়া দাওয়া হয়। হ্যাঁ, আমাদের শেওড়াফুলি রাজবাড়ির পুজো বোধন থেকে শুরু হয়। কৃষ্ণ নবমীর কৃষ্ণপক্ষের নবমী তিথিতে থেকে আমাদের ঘট বসে এবং সেই দিন থেকেই পুজো, আমাদের দুর্গাপুজো স্টার্ট, এবং প্রতিদিন ওই ঘট পুজো হয় এবং বোধন শুরু হয়। আর সেই দিনটা আমরা বিশেষভাবে ছাঁচি কুমড়ো, নারকোল দিয়ে, ইলিশ মাছ, কিন্তু পরোটা, ভাত নয়, এইগুলো আমরা খেয়ে থাকি। নানান রকম নিরামিষ খাবার, আর এগুলো আমরা খেয়ে থাকি সবাই মিলে একসাথে বসে। ভাবুন একবার, নিরামিষ, তার মধ্যে ইলিশ মাছ, তার মধ্যে পরোটা। সাবেকি বাড়ির কত রীতি। ষষ্ঠীর দিন থেকে মূল আমাদের পুজো এখানে শুরু হয় আমরা জানি, বোধনের খাবারের পরে আমরা তাই চলে যাব ষষ্ঠীর দিন। কি খাওয়া দাওয়া হয় ষষ্ঠীর দিন? যেমন ভাত টাত, মাছ টাছ সমস্ত খাওয়া হয়। পুজো হয়, কেউ এলে
তাকে খাওয়ানো হয় এইসব আর কি। যে আসবে তাকেই খাওয়ানো হয়? হ্যাঁ, তাহলে সবাইকে নিমন্ত্রণ করে দিলাম কিন্তু। এসব নিশ্চয়ই খাবে। আমরা চলে যাব সপ্তমীর খাওয়া দাওয়া। সপ্তমী এবং অষ্টমী পুজোর একদম ডে কি খাওয়া দাওয়া হয়? সপ্তমীর দিন ভাত, শাক, শুক্তো, পায়েস, আর বাইরে থেকে তো অনেক লোকজন আসেই, প্রচুর আত্মীয় স্বজন আসে, দেশ বিদেশ থেকেও আসে। আর মাছটা আছে, মাংসটা হয় না। আর অষ্টমীর দিন হচ্ছে তোমার ওদিন কোনো ভাত কোনো অন্নভোগ বা কোনো কিছু ওটা খাওয়া হয় না। ওই দিন আমাদের ছোলার ডাল, আলুর দম, পায়েস, চাটনি এগুলো থাকে। আর মিষ্টি টিষ্টিতে আছে নিরামিষে, আর একদম কুমড়ো ছক্কা, যত রকমের নিরামিষের পদ আছে। এক্ষুনি আমরা এখানে এসে মিষ্টি খেয়েছি, কিন্তু এত খাওয়া দাওয়ার নাম শুনে আমার কিন্তু একটু একটু খিদে পেয়ে গেল। সেই জন্য আপাতত খাওয়া দাওয়াটা একটু ব্রেক নিয়ে আমরা চলে যাব কুমারী পুজোর প্রসঙ্গে। কুমারী পুজোর ব্যাপারটা একটু যদি আমাদের বলেন। অষ্টমীর দিন ব্রাহ্মণ কন্যা, হ্যাঁ, এই 9 থেকে 10 বছরের মধ্যে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে, শাড়ি টাড়ি দিয়ে, বোমারায় আলতা সিঁদুর পরিয়ে দিয়ে সবাই থাকে, ছেলেরা থাকে, বোমারা থাকে, নাতি নাতনি থাকে, সবাই আনন্দ করে কুমারী পুজো হয়। আচ্ছা, একটা কথা, এই যে এই একখানা আমরা দেখতে পাচ্ছি লাল রঙের রেলিং দিয়ে ঘেরা, ভেতরটা মাটি, এখানে আমাদের অষ্টমীর দিনকে বলি হয়। অষ্টমীর বলি আমাদের পাঠা বলি হয় না, আমাদের চাল কুমড়ো বলি, ছাঁচি কুমড়ো বলি হয় ওই অষ্টমীর দিন। আগে তো এখানে বলি হতো, মানে পশু বলি হতো, তারপরে বন্ধ হয়ে গেল কেন? বন্ধ হলো, এক স্বপ্নাদেশ পেয়েছিলেন আমার বড় জ্যাঠামশাই, শ্বশুর, তারাকে আদেশ দিয়েছিলেন যে পেয়েছিলেন, উনি বলেছিলেন যে আমাকে বলি দিস না। তারপর থেকে আমাদের ছাঁচি কুমড়োর বলিটা হয়ে থাকে। আমার পেছনে মন্দিরের ভেতরে একটি অষ্টধাতুর সর্বমঙ্গলা মূর্তি আছে। এই সর্বমঙ্গলা মূর্তির সঙ্গে কিন্তু জড়িত আছে এই পরিবারের ইতিহাস এবং একটি আশ্চর্য গল্প। অনেক অনেক দিন আগে, মানে প্রায় 280 বছর আগে, এই বংশেরই পূর্বপুরুষ শ্রী মনোহর রায় বর্ধমানের আটিসারা গ্রামে একটি পুষ্করিণী খনন করতে গিয়ে একটি স্বপ্নাদেশ পান। কি সেই স্বপ্নাদেশ? পুষ্করিণীর মধ্যে একটি অষ্টধাতুর সর্বমঙ্গলার মূর্তি আছে, এবং সেই স্বপ্নাদেশ অক্ষরে অক্ষরে মিলে যায়। পুষ্করিণীর মধ্যে এই অষ্টধাতুর মূর্তিটির সন্ধান পাওয়া যায়। তবে থেকে এই বাড়ির পুজোর প্রচলন। এই অষ্টধাতুর মূর্তিটির বৈশিষ্ট্যটা কী, বৈশিষ্ট্যগুলি কী কী, সেটা জানার জন্য আমরা কথা বলবো এই বাড়িরই সদস্য শ্রী সোমনাথ ঘোষের সঙ্গে। আমাদের এই মূর্তি মানে প্রতিদিনই পুজো হয়। দুর্গাপুজোর সময় এই মূর্তি পুজো হয়, কিন্তু আমাদের লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক থাকে না। তাই শুনেছেন, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক নেই, কেবল মা দুর্গা আছেন সর্বমঙ্গলা রূপে। আর আরেকটা আমি শুনলাম যে আপনাদের সিংহ বাহন নেই, ঘোড়া বাহন, এটা কেন? এটা আমরা ছোটোবেলা থেকেই মানে এরকমই দেখে আসছি। আমাদের কলাবউ আসেন এবং বিসর্জনে আমাদের কলাবউই বিসর্জন হয় আর ঘট বিসর্জন হয়। প্রতিমা আমাদের থেকে যায় সারা বছর, প্রতিদিনই পুজো হয় দুবেলা। সকালবেলায় অন্নভোগ হয় আর সন্ধেবেলায় লুচি ভোগ হয়। এটা 12 মাসই চলে। এই সেই বিখ্যাত স্টেজ যেখানে কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা একের পর এক পারফর্ম করে গেছেন। কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, নীলিমা সেন, শান্তিদেব ঘোষ, এমনকি উদয় শঙ্করও পারফর্ম করে গেছেন এই বিখ্যাত স্টেজে। আর এই বাড়ির এক পূর্বপুরুষ আসলে রবীন্দ্রনাথের স্নেহধন্য ছিলেন, রবীন্দ্রনাথের কাছে গান শিখেছেন। হয়তো তারই হাত ধরে এই বাড়ির স্টেজে, এই ঐতিহাসিক স্টেজে এত কিংবদন্তি শিল্পীর আনাগোনা। সেই ট্রেডিশন এখনও চলছে। এই বাড়ির সদস্যরা প্রত্যেক পুজোতে এই স্টেজে পারফর্ম করে নিজেদের মতো করে অনুষ্ঠান। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার হৃদয় হারা, তোমারে স্তরে স্তরে পড়ু ঝরে
সুরের ধারা। কি ভাবছেন এই ভরা শরৎকালে আমি কেন শ্রাবণের গান গাইছি? কি করব বলুন, আকাশ যদি এমন বিট্রে করে, ভরা শরতে যদি শ্রাবণীর মতো মুখ ভার করে রাখে, তাহলে আমি কি করব শ্রাবণের গান না গেয়ে? কেমন লাগলো শেওড়াফুলি সাবেকি বাড়ির পুজো? আপনাদের কেমন লাগলো? কি ভাবছেন? সপ্তমীটা ম্যাজিক স্কোয়ার, নবমীটা উত্তর কলকাতা, অষ্টমীতে একটু ছোট্ট সুযোগ খুঁজে সবাইকে নিয়ে চলে আসবেন তো সাবেকি বাড়ির পুজো দেখতে? অবশ্যই আসবেন। একটা কথা আমি হলপ করে বলতে পারি, এদের আতিথেয়তার কিন্তু কোনো তুলনা নেই। আর যেটা তুলনা নেই সেটা হলো এখানকার মিষ্টি। এলে অবশ্যই অবশ্যই টেস্ট করে যাবেন। তাই বাড়ির সবার তরফ থেকে আমি আপনাদের এই শেওড়াফুলির সাবেকি পুজো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসছেন তো? লাগে পালে তোমার খোলা হাওয়া,